আসসালামু আলাইকুম। চলো আজকে জেনে নেওয়া যাক পুরুষ প্রজননতন্ত্র সম্পর্কে। আজকে আমরা এখান থেকে কি জানবো, একটি হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো কি কি এবং তাদের ফাংশন বা কাজ কি কি। তো চলো ফার্স্ট আমরা জেনে নিই তার অংশগুলো কি। ফার্স্ট দেখো, সামনে এটি হচ্ছে পেনিস, আর পেনিসের ভিতরে থাকবে হচ্ছে আমাদের ইউরেথ্রা। এখন একেবারে আমরা কাজগুলো বলে দিই। ইউরেথ্রার কাজ কি? বৃক্ক থেকে তৈরি হয় ইউরিন বা মূত্র। এই মূত্র এসে জমা হয় মূত্রথলিতে বা ইউরিনারি ব্লাডার। এই ব্লাডারের ভেতরে এসে ইউরিন জমা হয়, অ্যাকুমুলেট হয়। তারপর এই মূত্র যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পৌঁছায় তখন এই ব্লাডারের গায়ে থাকে ডেট্রুসর পেশি। এই ডেট্রুসর পেশিকে তারা চাপ দেয়, প্রেসার করে। তো এই যখন চাপ পায় তখন ইউরিনেশনের জন্য একটা অনুভূতি জাগে। তখন ইউরিন এই ব্লাডার থেকে বের হয়ে এই ইউরেথ্রা দিয়ে আলটিমেটলি বাইরে বের হয়ে যায়। এখন এই ইউরেথ্রার দুইটি স্পিংটার থাকে। একটিকে বলা হয় ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার বা ভিতরের স্পিংটার, আর একটা হচ্ছে বাইরের স্পিংটার বা এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার। এখন স্পিংটার মানে কি? স্পিংটার মানে হচ্ছে দরজা, যেটা খুলে ইউরিন বা প্রস্রাব বাইরে বের হবে। এখন যেটা ইন্টারনাল বা যেটা ভিতরের অংশ, সেটি হচ্ছে তখনই খুলবে যখন ব্লাডার থেকে ইউরিন ইউরেথ্রা পথে সামনের দিকে আসবে। অর্থাৎ সেটি খোলার জন্য আমাদের অনুমতির প্রয়োজন নাই, সেটি অটোমেটিক খুলে যাবে। বাট এই যে এক্সটার্নাল স্পিংটার, এইটা কিন্তু সব সময় খুলবে না। এটি তখনই খুলবে যখন একটি মানুষ প্রস্রাব করতে চাইবে, অর্থাৎ সে যখন ইউরিন পাস করার জন্য অনুভূতি জাগবে তখনই শুধুমাত্র এই এক্সটার্নাল মিয়েটাস বা এক্সটার্নাল স্পিংটারটি ওপেন হবে। তার মধ্যে দেখো, আমরা বাসে করে ভ্রমণ করি বা পড়াশোনা করি, তখন তো আমাদের প্রস্রাব লাগে। বাট আমরা কি সব সময় কি প্রস্রাব বের হয় না? এটা কিন্তু তখনই বের হবে যখন আমরা চাই। তো এই যে স্পিংটার, এইটা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে, অনেক সময় না, বাচ্চাদের ক্ষেত্রে তৈরি হয় না। আপ টু 2 ইয়ার্স, প্রায় দেখা যায় 2-3 বছরের মতো এই স্পিংটার তৈরি হয় না। এজন্য দেখবা বাচ্চারা হচ্ছে যখন প্রস্রাব করে দেয় তখন তারা বুঝতে পারে না। অনেক সময় বৃদ্ধদের ক্ষেত্রেও এমন বিষয়টা ঘটতে পারে। এখন চলো ইউরেথ্রা দিয়ে আমরা যাই, যে এখানে আমরা কি পাই? এটি হচ্ছে প্রোস্টেট, এটিকে বলা হয় প্রোস্টেট। তো এই প্রোস্টেটটা কি? প্রোস্টেট হচ্ছে যে এটি দেখো, এটি হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটামের ভিতরে আছে আমাদের টেস্টিস। এই যে টেস্টিস, এই টেস্টিসের কাজ কি? এই টেস্টিসের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তারা স্পার্ম তৈরি করে, তারা স্পার্ম তৈরি করে, এবং অন্যটি হচ্ছে তারা এই টেস্টোস্টেরন নামে একটা হরমোন তৈরি করে, টেস্টোস্টেরন। তাহলে দেখো, এই টেস্টিস যে স্পার্ম তৈরি করলো এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি করলো, এই স্পার্ম এই স্পার্মাটিক কর্ড দিয়ে আলটিমেটলি কোথায় যায় দেখো, সেটি ঘুরতে ঘুরতে এই প্রোস্টেটের ভিতর দিয়ে চলে যায়। তাহলে এই যে প্রোস্টেটের ভিতর দিয়ে গেল, তাহলে প্রোস্টেটের নিশ্চয়ই এই স্পার্মের উপরে একটা ফাংশন আছে। এখন সেই ফাংশনটি কি? সেই ফাংশনটি হচ্ছে, তার আগে আমি আরো একটা জিনিস বলি, সেটি হচ্ছে দেখো, এইখানে একটা গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলের কাজটা কি? সে হচ্ছে এই শুক্রাণুর সাথে সিমেন যোগ করে। তার কাজ হচ্ছে সিমেন প্রোডাকশন করা, সিমেন বা বীর্য তৈরির কাজটা কে করে? এই সেমিনাল ভেসিকল। এই জন্যই দেখবা বীর্যের ইংরেজি কি? সিমেন। তাই গ্ল্যান্ডের নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। সো এটার কাজ হচ্ছে বীর্য তৈরি করা। তাহলে এই প্রোস্টেটের কাজ কি? প্রোস্টেটের কাজ হচ্ছে এই বীর্যের পরিমাণটাকে বাড়ানো, অর্থাৎ সে এইখানে সিমেনের পরিমাণটাকে বাড়ায় এবং সে এই যে টেস্টিস থেকে নিঃসরিত হওয়া যে স্পার্ম, সেই স্পার্মকে নিউট্রিশন দেয়। অর্থাৎ সে এই স্পার্মকে বেঁচে থাকার জন্য যে ফ্রুক্টোজ দরকার, সেই ফ্রুক্টোজ সাপ্লাই করে কে? এই প্রোস্টেট। এখন চলো সামনে আর কি, প্রোস্টেট থেকে দুইটা জিনিস আসে। একটি হচ্ছে সে এই সিমেন এবং স্পার্মকে নিয়ে চলে আসে, আর ব্লাডার থেকে তো আমাদের ইউরিন আসলো। তাহলে দেখো, ইউরিন এবং সিমেন স্পার্ম একই পথ দিয়ে বাইরে বের হয়ে গেল। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো এই যে স্ক্রোটাম, এই স্ক্রোটাম কেন ইম্পর্টেন্ট? মানে এই যে টেস্টিস, যেটি হচ্ছে আমাদের স্পার্ম তৈরি করবে, আমাদের শুক্রাণু তৈরি করবে, সেই শুক্রাণু তৈরি করার যে উপাদান, অর্থাৎ এই যে টেস্টিস, সেটি তো আমাদের পেটের ভিতরেও থাকতে পারতো,
কিন্তু সেটি কেন আলাদাভাবে নিচে স্ক্রোটামের মধ্যে ঝুলে থাকে? তার কারণ আমাদের শরীরের একটা টেম্পারেচার আছে যেটি হচ্ছে 37°C। এটি আমাদের শরীরের নর্মাল তাপমাত্রা। তো দেখা যায় এই তাপমাত্রায় যদি এই টেস্টিস কাজ করত, তাহলে এই তাপমাত্রায় একটি স্পার্মও বাঁচত না। অর্থাৎ 37°C তাপমাত্রায় কোনো স্পার্ম বাঁচত না। সো স্পার্মকে বাঁচার জন্যে আমার 37-এর চেয়ে কম তাপমাত্রা লাগবে, অর্থাৎ এটি ফ্রিজিং টেম্পারেচার, তাই না? সো তাপমাত্রা অবশ্যই কমানো লাগবে। তো যেহেতু আমাদের শরীরের তাপমাত্রা 37, সো আমাদের পেটের ভিতরে তাপমাত্রাও কিন্তু 37। এই জন্যেই তাপমাত্রা যাতে একটু কমানো যায়, তাই এই টেস্টিসের জন্যে ঠিক আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যেটি হচ্ছে স্ক্রোটাম। তাহলে স্ক্রোটামের ভিতরে তাপমাত্রা কত? 36°C। স্ক্রোটামের ভেতরে 1 ডিগ্রি তাপমাত্রা কম থাকে, যার কারণে এখানে স্পার্মগুলো সহজেই বাঁচতে পারে। এখন আসুন পেছনের দিকে আছে আমাদের রেকটাম। এই রেকটামটা কি? রেকটাম হচ্ছে ওই যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের একটা পার্ট। বৃহদন্ত্রের ভেতরে ছিল কি? কোলন, মলাশয়, হ্যাঁ, লাস্টের দিকে ছিল হচ্ছে এই অ্যানাল ক্যানেল, যে পথ দিয়ে আলটিমেটলি আমাদের বাওয়েলের যে লাস্ট অংশ অর্থাৎ বর্জ্য যে পদার্থগুলো সেগুলো বাইরে বের হয়ে যায়। তো এই রেকটাম বা অ্যানাল ক্যানেলেরও দুইটা স্পিন্টার থাকে, ঠিক আগের মতো, ইউরেথ্রার মতো। যেমন ভিতরের দিকে একটা পথ ছিল, একটা দরজা ছিল, বাইরে একটা দরজা ছিল, এখানেও ঠিক সেম। ভিতরে একটা দরজা থাকবে, বাইরে একটা দরজা থাকবে। ভিতরেরটা তখনই খুলবে যখন এখান থেকে মলটা এই পর্যন্ত পৌঁছাবে, আর বাইরেরটা তখন খুলবে যখন আমরা চাইবো। অর্থাৎ বাইরের স্পিন্টারের উপরে সবসময় মানুষের নিয়ন্ত্রণ আছে, বাট ভিতরের কোনো স্পিন্টারের উপরে, সেটা হোক রেকটামের বা হোক ইউরেথ্রার, মানুষের নিয়ন্ত্রণ নাই, ওইটা অটোমেটিক ওপেন হয়। তো যখন এই দুটো জিনিস ওপেন হবে তখনই আলটিমেটলি ইউরেথ্রা দিয়ে ইউরিন এবং রেকটাম দিয়ে পাস হবে স্টুল। সো দিস ইজ অল অ্যাবাউট মেল জেনিটাল সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ।